1 নম্বর, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কি বলে? তো এটা আমরা পড়ছি, এটাকে কি বলে? এটার নামই হচ্ছে জড়তা। বলের মাত্রা কোনটি? তো বলের মাত্রাটা এটা হিসাব করে দেখিয়েছি আমি। আরেকবার যদি দেখি যে বল সমান হচ্ছে এফ সমান এম এ। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা যদি এইভাবে হিসাব করি তাহলে ভর গুণন ত্বরণ সমান আমরা লিখতে পারি কি বেগ ভাগ সময়। তারপর ভর গুণন বেগ, বেগ মানে আবার কি সরণ ভাগকে সময় ইন্টু সময় তো আগে থেকেই নিচে একবার ছিলই, তাহলে দুইটা সময় হয়ে গেল। তাহলে ভরের মাত্রা হচ্ছে কি এম, সরণের মাত্রা হচ্ছে এল, আর নিচে টি স্কয়ার। তাহলে এরপর এম এল টি কি যদি উপরে চলে যায় তাহলে ইনভার্স, এটা পজিটিভ পাওয়ার আছে, যদি এটা আমরা হরে লবে নিয়ে যাই তাহলে নেগেটিভ পাওয়ার হবে সূচকের নিয়ম অনুযায়ী। তো এরপর 3 নম্বর, তাহলে এম এল টি ইনভার্স 2। ভরবেগের একক কোনটি? ভরের একক আর বেগের এককটাই হচ্ছে ভরবেগের একক। তাহলে কেজি, ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? তো 50 ভাগ, তাহলে ত্বরণ এ সমান এফ বাই এম। ত্বরণ এ সমান হচ্ছে এফ বাই এম। তাহলে 50কে ভাগ দিলে 10 হয়, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 কেজি ভরের কোনো বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? ভর আর বেগের গুণফল 10 × 10 কেজি ভরের বস্তু 10 × 100। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সৃজনশীল করি, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। তার কারণ এই সৃজনশীলগুলো হচ্ছে কি বোর্ড দিয়েছে, এই সৃজনশীলগুলো করলে মোটামুটি দেখা যায় যে একটা ধারণা তৈরি হয়ে যায়, অন্যান্য সৃজনশীলগুলো পাওয়া যায়। তো এই দ্বারা আদলেই সৃজনশীল করার চেষ্টা করে অনেক সময় ছাড়া। কি বলছে, দেখা যাচ্ছে যে 1 নম্বর কি ফারুক 10 কেজি ভরের একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সমবলে টেনে নিল। সমবলে টেনে নিয়েছে, বল সবসময় সমানই হবে আমি বলি রাখছি, বল এবং ত্বরণ সমান হয়, এগুলো অসমান সাধারণত হয় না। বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান 1.5 নিউটন। বাক্সটিকে টেনে নেওয়ায় এর ত্বরণ হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর বাক্সটিকে ঘর্ষণহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো। ঠিক আছে, তাহলে দুইটা ঘটনা বলছে এখানে। এইরকম এই সেম প্রশ্ন কয়েকটা বোর্ডে আসছে। তো 10 কেজি একটা ভরের বস্তুকে প্রথমে সমবলে টেনে নেওয়া হয়েছে, আর তো সেই বলটা কিন্তু এখানে দেওয়া নাই। আচ্ছা, আমি আস্তে আস্তে যাই, তারপর ইয়ে করি। তাহলে প্রথমে হচ্ছে সাম্য বল কাকে বলে? তো এটা আমরা সবাই পারবো, সাম্য বল কাকে বলে। ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? তাহলে ঘর্ষণ বল উৎপন্ন হয় দুইটা বস্তুর মাঝখানে কি থাকে, অসংখ্য ছোট 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 হোক, সেটা দৃশ্যমান হোক বা দৃশ্যমান না হোক, খালি চোখে দৃশ্যমান বা দৃশ্যমান না হোক, সেখানে কি থাকে, অসংখ্য ছোট ছোট খাঁজ কাটা থাকে। এই কোনো বস্তু যখন আর একটা বস্তুর উপর দিয়ে যেতে চায় তখন এই একটা খাঁজের সাথে আর একটা খাঁজ কি হয়, আটকে যায় এবং গতির বিরুদ্ধে একটা বাধা তৈরি করে। তো এই যে বাধাজনিত বল, খাঁজ কাটার কারণে বাধাজনিত বলটাই হচ্ছে কি ঘর্ষণ বল। এগুলো পড়ে নেবা তোমরা, বইয়েই সুন্দর করে দেওয়া আছে। গ নম্বর হচ্ছে প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আচ্ছা, প্রযুক্ত বলের মান নির্ণয় করব আমরা। তাহলে নিউটনের যে সেকেন্ড ল সেটা হচ্ছে আমরা বাক্সের উপর প্রয়োগ করব। তাহলে এই হচ্ছে বাক্স। সো আর এই যদি বাক্স হয় তাহলে সে একটা তলের উপর আছে, এই তলের উপর সে মনে করো আছে এই বাক্সটা।
এরপর কি বলছে 10 কেজি, তাহলে বাক্সের ওজন কত? 10 কেজি ভরের একটা বাক্স মেঝের উপর দিয়ে সমবলে টেনে নেওয়া হলো। তাহলে এটা হচ্ছে মেঝে, এই দিক দিয়ে সমবল, সেই বলটার মান হচ্ছে কি এফ। আর ঘর্ষণ বল, বল যেহেতু প্রয়োগ করছে এইদিকে, বস্তু এইদিকে গতিশীল হবে, তার মানে ঘর্ষণ কি হবে? সবসময় উল্টা দিকে কাজ করবে। ঘর্ষণ বল উল্টা দিকে কত কাজ করতেছে? 1.5 নিউটন বল ঘর্ষণ উল্টা দিকে কাজ করতেছে। আর এই টেনে নেওয়ার কারণে বস্তুটার ত্বরণ হয়েছে কত? 0.8 মিটার পার সেকেন্ড। ত্বরণটা কোন দিকে হবে? ত্বরণও মোটামুটি এই দিকেই হবে, সেটা হচ্ছে কত? 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা যদি ওই যে শিখলাম এই বস্তুটার উপর যদি নিউটনের সেকেন্ড ল প্রয়োগ করি, তাহলে এই বস্তুর উপর কয়টা বল আছে? 2টা বল। তাহলে এই দিকে ডান দিকে হচ্ছে কি বল? প্রয়োগকৃত বল। আর বাম দিকে হচ্ছে কি ঘর্ষণ বল। ঘর্ষণ বল এফ এস। এটা গতি ঘর্ষণ হবে যেহেতু গতিশীল আছে এফ কে। তাহলে আমরা বাম দিকে সমস্ত বলের যোগফল লিখবো। তাহলে এফ যেদিকে ঘর্ষণ বল তার সবসময় উল্টা দিকে, তাহলে এফ মাইনাস এফ কে সমান বস্তুর ভর হচ্ছে কত? 10 কেজি বা এম। আর বস্তুর ত্বরণ হচ্ছে কি, এটা মেইন সূত্র আর কি, আমরা লিখলাম এম আর বস্তুর ত্বরণ। তো আমরা এর আগেই শিখছি যে একটা বস্তুর উপর কীভাবে নিউটনের সেকেন্ড ল প্রয়োগ করা হয়। একদিকে সবগুলো বলের যোগফল, আরেকদিকে কি বস্তুর ভর এবং বস্তু যে ধরনে গতিশীল হবে। তো তাহলে এফ এর মান আমরা বের করব। তাহলে এফ সমান হবে এম এ প্লাস এফ কে। অনেক সময় যদিও তোমরা এটা কি করতে পারো, সরাসরি কি সূত্র হিসেবে মুখস্থ, বুঝো আর না বুঝো, ঘর্ষণ বল আসলেই সূত্র হচ্ছে এফ মাইনাস এফ কে সমান এম এ। তো যাই হোক, মুখস্থবিদ্যা দিক বেশি দূর যাওয়া যায় না। পরীক্ষায় পাস বা এ প্লাসও হয়, অনেক সময় ভালো রেজাল্টও হয়। তো এখন আমরা যদি এখানে মান বসাই দেই, প্রযুক্ত বল এফ সমান কত হবে? এম এর মান হচ্ছে কত? আমি যদি এখানে করি, এম এর মান হচ্ছে 10 কেজি গুণন এর মান হচ্ছে 0.8 প্লাস এফ কে এর মান হচ্ছে 1.5। তো এখানে হিসাব করলে হবে 8 প্লাস 1.5 সমান হচ্ছে 9.5। তাহলে 9.5 নিউটন বল কি করা হয়েছে এখানে প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল এই অঙ্ক। এটা খুবই ইজি একটা অঙ্ক ছিল। এরপরের অঙ্কটা হচ্ছে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণ বিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। তাহলে ঘর্ষণযুক্ত এই পরীক্ষাটাই বোর্ডে, এই প্রশ্নটাই বোর্ডে আসছে বেশ কয়েকবার। তাহলে ঘর্ষণযুক্ত মেঝেতে তো ত্বরণের মান এখানে দেওয়াই আছে কত, সেটা হচ্ছে 0.8। কত ছিল? 0.8 দেওয়া ছিল। এই যে এটা ঘর্ষণযুক্ত। এখন আমরা শুধুমাত্র ঘর্ষণ যদি না থাকে তাহলে এবার ত্বরণ বের করব। ঠিক আছে, তাহলে আমরা ঘর্ষণ যখন আছে তখন তো এই সূত্র বের করে আমরা বলের মান বের করে ফেলছি। তাহলে আমাদের এখানে এই জিনিসটা কাজে লাগবে। তাহলে এখানে বল প্রয়োগ করা হয়েছে কত? তার মানে এখানে প্রযুক্ত বল 9.8 আমরা পেয়ে গেলাম। তাহলে বস্তুটার উপর বল কত প্রয়োগ করা হয়েছে? 9.8। ওইখান থেকে ঘর্ষণ বল 1.5 নিউটন বাদ যাওয়ার পর যে বলটুকু অবশিষ্ট ছিল সেই বলের কারণে এইটা ত্বরণটা কি হয়েছে। এবার যদি আমরা হিসাব করি এইটুকু যদি না থাকতো, এই ঘর্ষণ বলটা যদি না থাকতো তাহলে ত্বরণ কত হইতো? তাহলে আমরা জাস্ট কি করি, এই একই সূত্রে জাস্ট ঘর্ষণ বলটা কি থাকবে না, শুধু কি বল, ঘর্ষণ বলটা থাকবে না। ঘর্ষণ বলটা কি করবে না? থাকবে না। ঘর্ষণ বলটা যদি না থাকে তাহলে কতটুকু ত্বরণ হয় সেটা আমরা দেখি। তাহলে ঘর্ষণ বল যদি না থাকে তাহলে এই সমান কি হবে? এফ বাই এম। তখন আগেই ঘর্ষণ বলটা বিয়োগ হইল, কিন্তু এবার তো ঘর্ষণ বল নাই বলা হয়েছে। তাহলে শুধু যে প্রয়োগকৃত বলটা আমরা 9.5 বের করলাম, শুধু সেটার জন্য এবার ত্বরণ হবে। তাহলে এবার কি হবে? এ সমান এফ এর মান কত? 9.5 ডিভাইডেড বাই 1.5। তাহলে এটা ক্যালকুলেশন করলে ডেফিনেটলি কি হবে? আগের চেয়ে বড় হবে। আগে যে ত্বরণ ছিল তার চেয়ে, সরি, এম এর মান তো 1.5 না, এম এর মান হচ্ছে কত? 10। এম এর মান কত? এম এর মান হচ্ছে 10। 1.5 করতে পাইলাম। এম এর মান কত? 10। তো 10 দিয়ে ভাগ করলে কি হবে? 0.95।
ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে। তাহলে এবার কি হলো, ত্বরণের মান কি হলো, বেড়ে গেল। কেন বেড়ে যাবে, অবশ্যই বেড়ে যাবে, তার কারণ এখন দ্বিতীয় ক্ষেত্রে পুরো বলটাই কি করছে, ত্বরণ তৈরি করছে। আর আগে ওই যে প্রয়োগকৃত বল থেকে ঘর্ষণ বল বাদ দেওয়ার পর যতখানি বল ছিল সেটার জন্য ত্বরণ তৈরি হয়েছে। তো এটা আছে, তাহলে আমরা বলতে পারি গাণিতিকভাবে হিসাব করে আমরা দেখলাম যে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করলে কি হবে, ত্বরণ কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ কী পরিমাণ বেড়ে যাবে আমরা বিয়োগ করে দেখাবো যে 9.5 ডেল এ, অর্থাৎ ত্বরণের বৃদ্ধি, পজিটিভ, এটা ত্বরণের বৃদ্ধি হবে। আচ্ছা, এরপর বিয়োগ করলে বুঝতে পারো 0.95 ডিভাইডেড বাই 0.8, 0.95 ডিভাইডেড বাই 0.8। তাহলে আমরা এখানে দেখলাম যে 0.15 মিটার পার সেকেন্ড এতখানি ত্বরণ কি হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো বৃদ্ধি পাবেই, তার কারণ একটা বল পুরোটাই কার্যকর হওয়া আর ওখান থেকে কিছু বাদ চলে যাওয়ার মধ্যে তো ডিফারেন্স আছেই। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরটা কি বলছে, সরলরৈখিক পথে গতিশীল 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অপর আরেকটি বস্তুকে আঘাত করে দ্বিতীয় বস্তুটির ভরবেগ 4 কেজি মিটার পার সেকেন্ড পরিমাণ পরিবর্তন করে। এই সংঘর্ষের পর উভয় বস্তুর ভর অপরিবর্তিত থাকে। তো যাক, বস্তুর ভর অপরিবর্তিতই থাকবে সবসময়। তো মানে অ্যাটলিস্ট মানে ফিজিক্সের একটা কথা মাথায় রাখতে হবে, যখন একটা কথা ফিজিক্সে যখন কিছু ধরে নেওয়া হয় তখন মানে শুধু যখন একটা কথা বলা হয় তখন ওইটুকুর মধ্যেই থাকতে হবে যে ওই মুহূর্তে ওইটা, তার মানে এটা না যে দুনিয়ার সমস্ত কিছুর ক্ষেত্রে এইটা ভরের কোনোদিন পরিবর্তন হয় না, ভরেরও পরিবর্তন হয়, ভর পুরা পরিবর্তিত হয়ে একদম শক্তিতে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা নিউটনীয় যে বলবিদ্যা, এইখানে সাধারণত বেগের কারণে ভরের কি হয় না, কোনো ধরনের কখনো পরিবর্তন হয় না, এবং সংঘর্ষের পরেও ভরের কোনো পরিবর্তন হয় না ধরে নেওয়া হয়। এটা নিউটনীয় বলবিদ্যার জন্য এই জিনিসটা প্রযোজ্য। তো যাই হোক, তো আমরা প্রশ্নে চলে যাই। 1 নম্বর হচ্ছে পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক। তাহলে এটা হচ্ছে ভর। পদার্থের জড়তার পরিমাপক বা স্থিতি জড়তার পরিমাপকও বলা হয় অনেক সময়। স্থিতি জড়তার পরিমাপক বা পদার্থের শুধু জড়তার পরিমাপক হচ্ছে ভর। প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কি বুঝো। তাহলে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে আমরা কি বুঝাই, তাহলে যে কোনো একটা জিনিসের আমরা যদি এমনিতেই বুঝাই যে একটা আর একটা সমানুপাতিক মানে কি, এক্স সমানুপাতিক ওয়াই, এই কথার অর্থ হচ্ছে ওয়াই এর মান যে হারে ওয়াই এর মান যত গুণ হবে এক্স এর মানও কি তত গুণে হবে। মনে করো যে ওয়াই এর মান আগে ছিল কত, উদাহরণ হিসাবে আমরা ওয়াই এর মান 5 ধরি, ওয়াই এর মান 5 আর এক্স এর মান 6 উদাহরণ হিসাবে। এখন এই দুইটা সম্পর্ক যদি সমানুপাতিক হয় তাহলে এটা যত গুণ বাড়বে এটাও তত গুণ বাড়বে। এটা যদি 3 গুণ হয় এটাও 3 গুণ হবে, এটা যদি 4 গুণ হয় এটাও 4 গুণ হবে। মানে অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক মানেই হচ্ছে ডান দিকের জিনিসটা যত গুণ বৃদ্ধি পাবে বাম দিকের জিনিসটাও ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। আবার উল্টাটা, বাম দিকেরটা যতখানি কমবে, এটাকে যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে এই দিকেও 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। অর্থাৎ ডান দিকেরটা যতখানি কমবে বাম দিকেরটা ঠিক ততখানি কমবে, মানে একই হারে কম বেশি হবে। মানে মান সেম হবে তা না, বৃদ্ধির হারটা সেম হবে। ঠিক আছে, প্রাথমিক মান তাদের কি থাকতে পারে, আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু যখন কি ডান দিকের রাশিটার মান বেড়ে যাবে তখন বাম দিকের মানটাও ঠিক একই পরিমাণ কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, একই গুণ মানে একই মানে যোগ আকারে না, গুণ আকারে একই পরিমাণ একই গুণে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কি বোঝায়, তাহলে ভরবেগের পরিবর্তন যত বেশি হবে, তার মানে ভরবেগের পরিবর্তন যত বেশি হবে তাহলে প্রযুক্ত বলও তত বেশি হবে। ডেল এম, মানে আমরা এইভাবেই লিখি, ডেল এম ভি লিখি সরাসরি।
ডেল এমভি ডিভাইড বাই টি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এটা হচ্ছে ভরবেগের, ডেল এমভি বলতে বোঝাচ্ছি ভরবেগের পরিবর্তন, আর সময়ের সাপেক্ষে যেহেতু পরিবর্তন এই জন্য ডেল এমভি ডিভাইড বাই টি। এই জিনিসটা হচ্ছে কি প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল যত বেশি হবে একটা নির্দিষ্ট সময়ে ভরবেগেরও তত বেশি পরিবর্তন হবে। প্রযুক্ত বল যত বেশি হবে একটা নির্দিষ্ট সময়ে, তাহলে মনে করো যে নির্দিষ্ট সময় 10 সেকেন্ড, নির্দিষ্ট সময়ে 10 সেকেন্ডে যদি প্রথমে মনে করো যে 5 নিউটন বল প্রয়োগ করে ভরবেগের পরিবর্তন পাওয়া গেছে 2 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ওই একই সময়ে এবার যদি 5 নিউটনের জায়গায় কি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, তো ওই সেম 10 সেকেন্ড সময়ের মধ্যে, এটা সেই একটা নির্দিষ্ট সময়, টাইমটা এখানে ধরে নিলাম আমরা 10 সেকেন্ড। তাহলে এবার যদি 5 নিউটনের জায়গায় কি 10 নিউটন বল প্রয়োগ করা হয় সেম বস্তুর উপর, ওই বস্তুর এবার ভরবেগের পরিবর্তনও হবে কত 4 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে ভরবেগে বলের যত বেশি পরিবর্তন হবে ভরবেগের তত বেশি পরিবর্তন হবে। আর নিউটনীয় বলবিদ্যায় ভর যেহেতু স্থির থাকে, তাহলে এই যে 2 গুণ পরিবর্তনটা হয় আসলে কার, বেগের পরিবর্তন হয়, বেগ 2 গুণ বাড়ে, বল 2 গুণ হলে বেগ 2 গুণ বাড়ে। তো এটা আমরা বলবো না, এটা এটা জেনারেলি ইলেকট্রন প্রোটন নিউট্রনের ক্ষেত্রে, নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে তখন বিষয়টা আলাদা হয়ে যায়, তখন ভরবেগটাই একটা রাশি হিসাবে পরিগণিত হয়। এই জন্য দুইটাকে আলাদা করি না বলি, বরং ভরবেগ হিসেবে বলা হয়। আমরা ভরবেগের ইয়েটাতে একটুখানি এটা বলার চেষ্টা করছিলাম। তো এইটাই, অর্থাৎ ভরবেগের প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, মানে হচ্ছে ভরবেগের যত আসলে এখানে হলো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, উল্টাটা লিখছে, ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে মেইন সূত্রটা উল্টা, যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর এখানে বলছে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে আমরা উল্টাভাবে বলতে পারি যে ভরবেগের পরিবর্তন এক জায়গায় কি হবে, যত বেশি হবে তার মানে আমরা বুঝবো সেখানে তত বেশি কি হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। মানে জাস্ট একই কথাটাকে জাস্ট একটু কি বললাম, উল্টাই বললাম। তো এখানে ভরবেগের পরিবর্তন যদি আমরা দেখি 2 গুণ হয়েছে, তাহলে বুঝবো যে প্রযুক্ত বলও কত 2 গুণ বেশি বল প্রয়োগ করা হয়েছে। একটা নির্দিষ্ট, প্রথমে এটা একটা প্রাথমিক মান অবশ্যই থাকবে, এরপর যদি ওই মান থেকে 3 গুণ করা হয় তাহলে বুঝতে হবে, যদি দেখি যে ভরবেগের পরিবর্তন না 3 গুণ হয়ে গেছে, তাহলে আমরা বুঝবো যে বলের মানও কি হয়ে গেছে, যে বল প্রয়োগ করছে সে আসলে 3 গুণ বল প্রয়োগ করছে। ঠিক আছে, এইভাবে। তো বলের মান না বাইরে ভরবেগের পরিবর্তনের মান বাড়বে না কখনোই। ঠিক আছে, তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে যে পরেরটা কি বলছে, প্রথম বস্তুর শেষ বেগ কত। প্রথম বস্তুর শেষ বেগ যদি আমরা হিসাব করি, তাহলে এই জিনিসটা আমাদেরকে এই মূলত মেনলি গ ঘটাই হচ্ছে আসল, ক খ তো মোটামুটি তোমরা মুখস্থ করতে পারবা। তো কি বলছে এখানে, সরলরৈখিক পথে 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অপর আরেকটি বস্তুকে আঘাত করে। যেহেতু আঘাতের কথা বলছে এখানে, এবং আঘাতের পর ভরবেগের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, দ্বিতীয় বস্তুটার ভরবেগ এই পরিমাণ পরিবর্তন করে। ঠিক আছে, তাহলে এখানে সংঘর্ষের যে হিসাবটা আছে সেটা আমরা মাথায় রাখব। তো প্রথম বস্তুর শেষ বেগ কত হবে, তাহলে তো আমরা এই অঙ্কটা যদি আমরা করি একটুখানি এখানে মাথায় রাখতে হবে, ভরবেগের সংরক্ষণের যে সূত্রটা আছে এটা সরাসরি মান বসিয়ে এই অঙ্কটা হবে না, এখানে একটুখানি জিনিসটাকে করে নিতে হবে। আগে আমরা ধরে নেই যে প্রথম বস্তুর ভর কি, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে ভর m1 আমরা লিখে নিলাম 5 কেজি, আর প্রথম বস্তুর ক্ষেত্রে তার আদি বেগ u1 সমান ধরে নিলাম আমরা কত 5 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি আমরা m2 লিখি, m2 হচ্ছে কত, আরেকটি বস্তুকে m2 দেওয়া নাই, এইখানে দ্বিতীয় বস্তুর ভর ধরে নিলাম m2, আর ভরবেগ হচ্ছে কত u2, কোনোটাই দেওয়া নাই, m2ও দেওয়া নাই u2ও দেওয়া নাই। আচ্ছা, যাই হোক,
এরপর আমরা কি করি, এরপর মনে করো সংঘর্ষের পর কি হবে, সংঘর্ষের পর যদি আমরা হিসাব করি, সংঘর্ষের পর প্রথম বস্তুর যেটা, তাহলে প্রথম বস্তুর ভর তো m1ই থাকবে, আমরা শুধু বেগটা নির্ণয় করি, তাহলে এটা হবে কি v1। তো এটা আমরা বের করবো, এটা জানি না প্রথম বস্তুর v1। আর দ্বিতীয় বস্তুর u2 হবে বেগ, তো এটাও দেওয়া দেওয়া না থেকে আসলে আছেটা কি দেওয়া, তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনটা দেওয়া আছে, অর্থাৎ তাহলে এই জিনিসটা, এই লাইনটা দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনটা দেওয়া আছে, তাহলে এই জিনিসটা আমাদের কি করতে হবে, মাথায় রাখবে, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনটুকুর মান দেওয়া আছে। তাহলে দ্বিতীয় বস্তুটার জন্য আমরা যদি হিসাব করি, প্রথম বস্তুটার আদি ভরবেগ কত, আর দ্বিতীয় বস্তুর আদির ভরবেগ বা আদি ভরবেগ কত হবে, m2 u2। আর শেষ ভরবেগ, সংঘর্ষের পরের যে শেষ ভরবেগ সেটা কত হলো, m2 v2। তো এটা কিন্তু আমরা বলতেই পারি। তাহলে এই দুইজনের তাহলে 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 ভরবেগের পরিবর্তনটা কত হলো, অতএব প্রথম এটা আমরা দ্বিতীয়টার হিসাব করতেছি আর কি, সরি, দ্বিতীয় বস্তুর জন্য আদি শেষ ভরবেগ এটা, শেষ ভরবেগ এটা। তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হবে, এখানে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তনটা যদি আমরা হিসাব করি, তাহলে ডেল এম ভি সমান কত হবে, m2 v2 মাইনাস m2 u2। এইটা এই পুরো জিনিসটার, এই ভরবেগের যে পরিবর্তন, এই পুরো জিনিসটার মান ওরা দিয়ে দিয়েছে 4 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা দিয়েছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে m2 v2 মাইনাস m2 u2, এই যে ভরবেগের পরিবর্তন, এই পুরো জিনিসটাকে দিয়ে দিছে ওরা। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা যদি তাহলে বাকি অঙ্কটা এবার করার চেষ্টা করি, আমি এটা মুছে দিলাম। তাহলে আমরা এই যে জিনিসটা পাইলাম এখানে, এইটাকে কি করব, ইউজ করব। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি জানি, আমরা ভরবেগের সংরক্ষণ যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এখন আমরা যদি কি করি, এই যে দেখো এইখানে আমরা এই যে m2 v2 মাইনাস m2 u2, এই জিনিসটার মান আমরা জানি। তাহলে এইটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে এইখানে m1 প্লাস u1 থাকলো, আর এই রাশিটাকে আমরা কোন দিকে নিয়ে আসি, এই দিকে, সমান চিহ্নের এই দিকে নিয়ে আসি। তাহলে m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2 মাইনাস, এইটাকে আমি এই দিকে নিয়ে আসলাম, মাইনাস হবে, তাহলে m2 u2, সরি ভুল, এইটাকে নিয়ে আসবো আমরা, এইটা না, এইটাকে আমরা এই দিকে নিয়ে যাব। ঠিক আছে, m2 দ্বিতীয় বস্তুটাকে m2 u2, কেন, তার কারণটা হচ্ছে এই যে এখানে আমরা এই জিনিসটার কি মান জানি। তো আমরা কি করব এবার, তাহলে m1 u1 মাইনাস m1 v1 ইজ ইকুয়াল টু 4। তাহলে এই মানটা কি, এই জিনিসটা সমান আছে কি 4। বুঝতে পারছো, দ্বিতীয় বস্তু ভরবেগের পরিবর্তনটা হচ্ছে কি 4। তাহলে এরপর আমরা কি এটা মান হিসাব করতেই পারবো। তাহলে আমরা কি v1 এর মান বের করব। v1 এর মান যদি আমরা বের করি, তাহলে আমরা কি করব, মাইনাস m1 v1 থেকে গেল এখানে, আর এখানে কত হবে 4, তাহলে এখানে 4 মাইনাস m1 u1, তো মাইনাস m1 v1। তো এরপর আমরা কি করব, v1 এর মান বের করব। তাহলে v1 সমান হবে কত, 4 মাইনাস m1 এর আমরা মান বসাই দিচ্ছি একেবারে, 4 মাইনাস m1 এর মান কত ছিল 5 কেজি, আর u1 এর মান ছিল কত 5, দুইটাই 5,
এটা, আর এখানে m1 নিচে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে। তো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস v1 সমান হচ্ছে কত, এখানে যদি আমরা হিসাব করি 5 5 25 মাইনাস কি 21 ডিভাইডেড বাই 5। এরপর আমরা কি করতে পারি, 5 5 25 থেকে 4 বাদ দিলে 21 হয়, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি কাটা যাবে, তাহলে v1 সমান হবে কি 21/5, তাহলে 21/5 সমান হচ্ছে 4.2, তাহলে 4.2 মিটার পার সেকেন্ড কি হবে, বস্তুটার বেগ হবে। তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে, দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত হবে, 4.2 মিটার পার সেকেন্ড। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা যদি চাই এই জিনিসটাকে, এই সেম অঙ্কটাকে এত বড় করে না করে কি করতে পারি, আমরা সহজে এমসিকিউর জন্য যদি সৃজনশীল করো তাহলে এইভাবেই বড় করে করতে হয়, তার কারণ 3 মার্ক আছে। কিন্তু এমনিতেও যদি আমরা অনেক সময় এরকম বড় অঙ্ক তুলে দেয় এমসিকিউতেও, সেক্ষেত্রে এটা এমসিকিউ খুবই ইজি। কারণ আমরা কি পড়ছি যে সংঘর্ষের পরে এবং আগে বস্তুগুলোর মোট ভরবেগ কি থাকে, সমান থাকে। মোট ভরবেগ সমান থাকে তার মানে কি, দুইটা বস্তুর, একটা বস্তুর ভরবেগের যে যতখানি পরিবর্তন হবে আর একটা বস্তুরও ভরবেগ একই পরিমাণ পরিবর্তন হবে। অর্থাৎ একটার যদি বাড়ে তো আরেকটার কি কমবে, একটার যদি বাড়ে তো আরেকটার কমবে। তার কারণ আগে যে পরিমাণ মোট ভরবেগ আছে পরেও যদি সেটাই থাকতে হয়, তাহলে একজনের যদি বেগ বেড়ে যায় তাহলে আরেকজনের বেগ কি হবে, কমতে হবে। এটাই তো স্বাভাবিক। তার মানে সংঘর্ষের আগে এবং পরে দুইজনের ভরবেগ যদি, দুইটা বস্তুর মোট ভরবেগ যদি সমান থাকতে হয়, তার মানে কি হবে, সংঘর্ষের পর একটা বস্তুর ভরবেগ যে পরিমাণ পরিবর্তন হবে দ্বিতীয় বস্তুর ভরবেগও কি হতে হবে, ওই একই পরিমাণ পরিবর্তন হইতে হবে, তার নইলে তো সমান হবে না। অর্থাৎ কিন্তু নেগেটিভ আকারে, একটার যে পরিমাণ তোমার বাড়বে আর একটা সেই পরিমাণ কি হবে, কমবে। বাট পরিবর্তনের কথা যদি বলি তাহলে দুইজনেরই কি হবে, একই পরিমাণ ভরবেগ পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন যেহেতু 4 কেজি পার মিটার, 4 কেজি মিটার পার সেকেন্ড হয়েছে, তার মানে কি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনও কি 4 কেজি মিটার পার সেকেন্ড হবে। এখন এটা বাড়ছে যদি তাহলে আরেকটা কমবে, এটা যদি কমে তাহলে ওটা বাড়বে, কিন্তু এখানে বাড়া কমার কথা বলা নাই, শুধুমাত্র পরিবর্তনের কথা বলা আছে। তার মানে সংঘর্ষের পর, মানে পুরো সংঘর্ষের মধ্যে, সংঘর্ষ ঘটনাটা ঘটার ফলে দুইটা বস্তুর ভরবেগের পরিবর্তনটা কি হবে, অবশ্যই একই হবে। অর্থাৎ সূত্রটাকে আমরা ভিন্নভাবে কি করতে পারি, লিখতে পারি। সেই ভিন্নভাবে কি, সেটা হচ্ছে আমরা সূত্রটা কি জানতাম, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এবার যদি আমরা ভরবেগের পরিবর্তনটা দেখানোর চেষ্টা করি, আমরা মনে করো যে এটাকে এই দিকে নিয়ে আসলাম, কোনটাকে মানে সেম করলাম, এটাকে এই দিকে নিয়ে গেলাম, ওটাকে কি করলাম ওই দিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে m1 u1 মাইনাস m1 v1 সমান m2 v2 মাইনাস m2 u2। অথবা এখানে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নেই তাহলে কি হবে m1 v1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এই জন্য আমি এটাকে সামনে নিয়ে আসলাম, আর এটা মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই জন্য এটাকে আমি কি করলাম পরে নিয়ে গেলাম। আসলে আমি খুব বেশি কিছু এখানে করি নাই, এটা মাইনাস কমন নিলে এইটা হয়ে যাবে কি মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস, এই জন্য প্লাসটাকে সামনে লিখছি, মাইনাসটাকে পরে লিখছি। আর এই দিকে তো দরকার নাই, m1 m2 v2 মাইনাস m2 u2 আছে। দেখো এইটা হচ্ছে কি ওই বস্তুর ভরবেগের পরিবর্তন ডেল mv2, এইটা ঠিক আছে। আর এটা হচ্ছে কি মাইনাস ডেল mv1, তার মানে এটা হচ্ছে কি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। এই যে দেখো সব মেইন সূত্র থেকে আমরা দেখলাম যে দুইটা বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে, সেম টু সেম হবে, কিন্তু দিকটা হবে জাস্ট কি বিপরীত। মানে একটা যদি বাড়ে তো আরেকটা কি হবে একই পরিমাণ কমবে। অর্থাৎ ঠিক আছে, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে, তার কারণ যোগফলটা তো সমান থাকা লাগবে।
তো এই যদি কনসেপ্টটাকে আমরা সরাসরি এই অঙ্কটাকে ব্যবহার করতে চাই, তাহলে এই যে ডেল এম ভি টু এটার মান দেওয়া আছে 4 কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এই জিনিসটাও কি হবে, 4ই হবে। আমরা এখানে মানে কি করব, মানে শুধু পরিবর্তনের কথা বলছে, বাড়ছে না কমছে সেটা বলে না, এই জন্য আমরা কি মাইনাসটাকে এখানে কি করব, আমরা অগ্রাহ্য করব। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি কি m1 v1 মাইনাস m2 v m1 u2 m2 সরি m1 v1 সমান m1 u1 কি হবে m1 u1, এটা সমান আমরা লিখতে পারি কত, 4। তাহলে এখানে যেহেতু এটা 4 ছিল, তাহলে এটাও কি হবে, 4 হবে। তাহলে এখান থেকে যদি আমরা v1 বের করতে চাই, তাহলে সেম প্রসেসেই এবার 4 প্লাস কত হবে m1 u1 ডিভাইডেড বাই m1, তাহলে সমান কত হবে 4 প্লাস m1 এর মান 5 ইন্টু u1 এর মানও 5, তো ডিভাইডেড বাই এখানে m1 এর মান কত হবে, m1 এর মান হচ্ছে 5। ওকে, এবার আলাদা আলাদা উত্তর আসলো। 5 5 25 প্লাস 4 সমান 29, 29 ডিভাইডেড বাই 5, তাহলে এখানে হবে কত 5 পয়েন্ট কত হয় 5 5 25, তো এটাকে যদি আমরা ভাগ করি 29কে 5 দিয়ে, তাহলে কি দাঁড়ায় 29 ভাগ 5 5.8, তো এটা হয় কত 5.8। ঠিক আছে, তাহলে এত মিটার পার সেকেন্ড তার হবে, কিন্তু আগেরটা তো অন্য ছিল। আচ্ছা ঠিক আছে, ভুলটা কেন হয়েছে সেটা আমি বলি। আসলে এটা ভুল হয় নাই, দুইটাই ঠিক আছে। ঠিক আছে, এটাও হইতে পারে ওটাও হইতে পারে। এখন এটা কেন দুইটাই ঠিক আছে, কিভাবে দুইটাই ঠিক আছে আমি এটা বোঝাচ্ছি, কেন আলাদা আলাদা আমাদের উত্তর আসলো। তো আলাদা আলাদা উত্তর আসার পেছনের যে কারণটা, সেইটা হচ্ছে আমরা দেখেছি যে ভরবেগের এইখানে আমরা যেটা দেখলাম, এই জায়গাতে যদি আমি আলাদা ফ্রেশ করে লিখি, আমরা কি দেখলাম যে m1, এই যে ফ্রেশ করি না লিখি, এই যে মুছে দেয় এগুলো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। তো যে জায়গায় ইয়াটা, এই যে সূত্রটা, এই সূত্রটা যদি আমরা দেখি, তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই সূত্রটা, এই সূত্রের এই অংশটুকু দেখো, তাহলে আমরা দেখলাম যে কি দুইটার ভরবেগের পরিবর্তনটা কি হবে, সেম সেম হবে। অর্থাৎ এর যে পরিমাণ ভরবেগের পরিবর্তন হবে, এই দ্বিতীয় বস্তুটার ভরবেগের যে পরিবর্তন হবে, দ্বিতীয়টারও ভরবেগের পরিবর্তন সেটাই হবে। কিন্তু যদি এইটা বাড়ে, যদি এটা কি হয় বৃদ্ধি হয়, তাহলে এটা কি হবে হ্রাস পাবে। ঠিক আছে, আর এটা যদি হ্রাস পায়, তাহলে এটা কি হবে বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু বলা নাই যে দ্বিতীয় বস্তুর যে ভরবেগটা আছে সেটা বাড়তেছে নাকি কমতেছে। তো যদি আমরা ধরে নেই যে এইটা বেড়ে গেছে, যদি আমরা ধরি যে এইটা বৃদ্ধি পাইছে, তাহলে এটা কি হবে কমবে, এটা কমবে। আর যদি এইটা কমে, তাহলে এটা হ্রাস পাবে। এখন আমরা দেখি তাহলে দুইটার জন্য আলাদা আলাদা কিভাবে হবে। আচ্ছা, এইটা মনে করো এটা বৃদ্ধি পেয়েছে, এটা কি পাইছে বৃদ্ধি পেয়েছে, তার মানে এইটা কি কমে যাবে। তো এটা যদি কমে যায়, তাহলে m1 আর v1, আর একটা হচ্ছে কি m2 আর u2, m1 আর u1। তো এটা হচ্ছে শেষ, আর এটা হচ্ছে কি আদি। তাহলে দেখো এইটা কমে গেছে, এটা এর প্রথম বস্তুর ভরবেগটা কমছে, তার মানে কোনটা বেশি বলো দেখি। তাহলে আগে ছিল বেশি, পরে ছিল কি কম। আগে ছিল বেশি, পরে হবে কি কম। তার মানে কি হবে, এটার কোনটা হবে, এটা বড় হবে, আর এটা এই তোমার আগে যদি বেশি থাকে আর পরে যদি কম হয়, তাহলে এটা বড় হবে, আর এটা কি হবে ছোট হবে। আবার তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, সেক্ষেত্রে আমরা লিখবো m1 u1 মাইনাস m2 m1 v1 সমান 4। তাহলে এইটার জন্য এক ধরনের অ্যান্সার আসবে, যেটা আমি এর আগে ক্যালকুলেশন করছি 4.2। ঠিক আছে, এই যে এই 4.2 আসছে। ঠিক আছে,
ওই ক্যালকুলেশনে। এরপর কিন্তু আমরা যদি ধরি যে দ্বিতীয় বস্তুর ভরবেগটা কি হ্রাস পেয়েছে, দ্বিতীয় বস্তুর ভরবেগটা কি কমে গেছে, তার মানে প্রথম বস্তুর ভরবেগ কি বৃদ্ধি পেয়েছে। এবার যদি ভরবেগ বৃদ্ধি পায় তাহলে এবার কোনটা বড়? এবার কিন্তু পরের ভরবেগটাই বেশি আর আগের ভরবেগটা কি কম। বুঝতে পারছো? এবার বৃদ্ধি পেয়েছে ভরবেগ, তার মানে এবার আমরা লিখতে পারবো m1v1 মাইনাস m1u1 সমান কত? 4। ঠিক আছে, তার মানে যদি ভরবেগের পরিবর্তনটা কি পরিবর্তন মানে কি সেটা ভরবেগটা বেশিও হইতে পারে, আগের চেয়ে ভরবেগটা কি হইতে পারে কমও হইতে পারে। এখানে কিন্তু বলে দেওয়া নাই যে ভরবেগ দ্বিতীয় বস্তুর ভরবেগটা কি হয়েছে বাড়ছে নাকি কমছে। এই যে এখানে দ্বিতীয় বস্তুর ভরবেগের কি শুধু পরিবর্তন দেওয়া আছে, কিন্তু পরিবর্তনটা বেড়ে গেছে নাকি পরিবর্তনটা কমে গেছে এটা কিন্তু বলা নাই। এই জন্য আমরা কি করতে পারি, যদি ওইটাকে বেড়ে যাওয়া ধরি তাহলে এটাকে কি কমে যাওয়া ধরতে পারবো, বা ওইটাকে যদি কমে যাওয়া ধরি তাহলে এইটাকে বেড়ে যাওয়া ধরতে পারবো। ধরে সেক্ষেত্রে এই জন্য আমাদের কি হবে দুইটা উত্তর আসবে, এটার ক্ষেত্রে একরকম উত্তর আসবে আর একটার ক্ষেত্রে আরেকটা। তাহলে আমি দেখাইলাম যে এটার জন্য হচ্ছে এইটা উত্তর, আর এটার জন্য উত্তরটা হবে কোনটা, এই যে এটা যেটা করলাম আমি 5.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা করি তাহলে দুইটার জন্য কি হবে দুইটা উত্তর আসবে। তো এখন তোমরা বলতে পারো যে তাহলে এইখানে কেন একটাই উত্তর আসলো, তাহলে এখানেও কি হবে দুইটা উত্তর আসবে, এখানেও দুইটা উত্তর পসিবল। তার কারণ এইখানে এই যে দেখো এই জায়গাতে দেখো এই জায়গাতে আমরা m2 মাইনাস v2 মাইনাস m2 v2 মাইনাস m2 u2 সমান 4 ধরছি। ঠিক আছে, কিন্তু তার মানে এখানে আমরা ধরেই নিয়েছি যে ভরবেগ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তখন আমরা কি করছি এইটাকে এই দিকে নিয়ে আসছি। কিন্তু আমরা চাইলে কি করতাম m2 v2টাকে এই দিকে নিয়ে আসতে পারতাম, তখন কি হইতো m2 u2 মাইনাস m2 v2, এটাও কিন্তু 4, এটাও কিন্তু 4। তো এখানে কি ভরবেগ এটাতে কি হয়েছে 4 মিটার পার সেকেন্ড, বা এটা ডিভাইডেড বাই মনে করো না, তো এটাও কিন্তু 4। তাহলে এখানে কি হয়েছে যদি এইরকম 4 লিখি তার মানে আমরা বুঝতে হবে ভরবেগ কমে গেছে, তখন পরেরটা কম এখানে আর আগেরটা কি বেশি। আর যদি এখানে লিখছি তাহলে আমরা ধরে এখানে হয়েছে যে ভরবেগ বেড়ে গেছে, অর্থাৎ পরে বেশি আগে কি কম। তো এই জন্য এখানে একটা উত্তর আসছে। কিন্তু আমরা যদি কি করতাম এইটাকে এই দিকে আর m1u1কে যদি কি করতাম এই দিকে নিয়ে আসতাম, সেক্ষেত্রে কিন্তু একই রকম উত্তর ওই যে দ্বিতীয় উত্তরটা আসতো। সো এইখানে দুইটা উত্তরই রাইট, অর্থাৎ বস্তুর বেগটা কি হইতে পারে বেশিও হইতে পারে কমও হইতে পারে, এবং কেন কম বেশি হবে সেটা আমি বললাম। এটা নির্ভর করবে ভরবেগের পরিবর্তনের উপর, এটা ভরবেগটা বেড়ে গেছে নাকি কমে গেছে। তাহলে ওই জায়গা থেকে আমরা এই পুরো সূত্রটাকে আমরা দ্বিতীয় যে সূত্রটা পাইলাম এই যে এই সূত্রটাকে আমরা কি করতে পারি একটা কমন রূপে লিখতে পারি। সেটা হচ্ছে যে কনফিউশন না থাকে তাহলে আমরা এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি মানে বিষয়টা এরকম আছে যে m1v1 এই যে ডিফারেন্স m1 u1 সমান m2 v2, এটাকে ডিফারেন্স বা পার্থক্য বলে। ঠিক আছে, m2 u2, তাহলে এই দুইটার পার্থক্য যা হবে এই দুইটার পার্থক্য তাই হবে। কিন্তু যদি এটা বেশি হয় এটা কম হয়, আর শেষ ভরবেগ কম আর আদি ভরবেগ যদি বেশি হয় তাহলে এর উল্টাটা হবে, এর শেষ বেগটাই হবে বেশি, আদি বেগটা হবে ভরবেগটা হবে কম, মানে এর মানে উল্টাটা হবে। সহজ কথা, এর যদি পজিটিভ হয় এর যদি এটা মাইনাস এইটা হয় তাহলে ওর হবে উল্টাটা, এটা মাইনাস এটা। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ওখানে যেহেতু আমরা যদি এইটাকে বেড়ে গেছে ধরে নিই তাহলে এইটাকে কমে গেছে ধরে নিতে হবে, আর এটাকে যদি কমে গেছে ধরে নেই তাহলে এইটাকে বৃদ্ধি পেয়েছে ধরে নিতে হবে। ধরে নিয়ে সেই অনুযায়ী আমরা এইটাকে কি করব, আমরা m1v1 মাইনাস m2 u2 লিখব, নাকি m1 u1 মাইনাস m1 মাইনাস m1 v1 লিখব, মানে আমরা m1 v1 মাইনাস m1 u1 লিখব, নাকি m1 u1 মাইনাস m1 v1 লিখবো, সেটা নির্ভর করবে ভরবেগের পরিবর্তনটা যে হয়েছে এটা বেড়ে গেছে নাকি কমে গেছে। এই জিনিসটা বিবেচনা করে আমাদেরকে কী করতে হবে ধরতে হবে। এবং আমরা যদি এখানে যেহেতু বলা নাই বাড়বে না কমবে, তার মানে দুইটাই হইতে পারে, সেক্ষেত্রে এটা সম্ভাব্য উত্তর কি দুইটাই হবে। ঠিক আছে, ভরবেগ যদি ধরে নেই কমে গেছে তাহলে এটা উত্তর হবে, আর ধরে যদি নেই ভরবেগ বেড়ে গেছে তখন কি হবে এটা উত্তর হবে।
আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো, নাহলে এখানে একটা জটিলতা তৈরি হয়ে গেছিল। তো তাহলে বস্তুর শেষ বেগ কি, দুইটাই হইতে পারে। তো যাই হোক আমরা এটা দেখলাম। আচ্ছা যাই হোক, এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বরে দেওয়া আছে যে কি, ভরবেগের যখন ভরবেগের পরিবর্তন হয় না তখন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় বস্তুটি সম্পর্কে মন্তব্য করো। তাহলে বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করি। কি বলছে, যখন ভরবেগের পরিবর্তন হয় না, মানে কি, যদি ভরবেগের পরিবর্তন না হয় আর কি, তখন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় যে বস্তুটা আছে সেইটা সম্পর্কে মন্তব্য করো। গাণিতিক বিশ্লেষণের আগে আমরা একটু লজিক খাটানোর চেষ্টা করি, দেখি কি হয়। যেহেতু ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে দ্বিতীয় বস্তুটার কার ভরবেগের পরিবর্তন হবে না সেটা বলা নেই। ধরে নিই যে দ্বিতীয় বস্তুটার কথা যেহেতু বলা আছে, দ্বিতীয় বস্তুর ভরবেগের যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এটা অনেক কি হার্ড বা একটা রিজিড বস্তু আছে, যেটাকে এই 5 মিটার পার সেকেন্ড বেগে আসা 5 কেজি ভরের বস্তু যে পরিমাণ শক্তিতে আঘাত করবে, ওই পরিমাণ শক্তিতে বা ওখানে যে পরিমাণ বল সেই ধাক্কা দেওয়ার পর তৈরি হবে, ওই বলে কি এই বস্তুটাকে নড়ানো সম্ভব না। এই বস্তুটাকে নড়ানোর জন্য কি আরও বেশি বলের প্রয়োজন, এই জন্য তার সে স্থির থাকবে, তার ভরবেগের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তো এটাকে যদি আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা কি জানি, তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন যদি আমরা সরাসরি যে সূত্রটা আমরা দ্বিতীয়বার শিখলাম ওইটাই সরাসরি আমি লিখতেছি, m1 u1 মাইনাস m1 v1 সমান m2 u2 মাইনাস m2 vt। এগুলো মানে ডিফারেন্স, এগুলো কি আমরা একটু আগেই বললাম, এগুলো মাইনাস না, এগুলো কি ডিফারেন্স। তাহলে এই জিনিসটা জিরো, সরি কোনটা, দ্বিতীয় বস্তু, হ্যাঁ দ্বিতীয় বস্তুটার এই ভরবেগের পরিবর্তনটা কি জিরো। এই ভরবেগের পরিবর্তনটা জিরো মানে কি, তাহলে ভরবেগের পরিবর্তনটা জিরো কথার অর্থ কি, আগে যা ভরবেগ ছিল পরের ভরবেগও কি হবে তাই হবে, আগে যা ভরবেগ ছিল পরের ভরবেগও কি হবে তাই হবে। অর্থাৎ দ্বিতীয় বস্তুটা যদি স্থির থাকে তাহলে সেই স্থিরই থাকবে, আর যদি দ্বিতীয় বস্তুটা কি থাকে গতিশীল থাকে গতিশীল থাকবে। অর্থাৎ প্রথম বস্তুটার আঘাতের ফলে দ্বিতীয় বস্তুটার কি হবে না, বেগের কোনো ধরনের পরিবর্তন হবে না। এক হইতে পারে সে কি, সে যদি স্থির হয় তাহলে সে অনড় একটা বস্তু, যাকে প্রথম বস্তুর আঘাতে কিছুই করা যায়নি, অত্যধিক ভারী। অথবা কি হইতে পারে, এই বস্তুটা যদি গতিশীল হয় সেক্ষেত্রেও মানে তার ভরটা এতটাই বেশি যে এই দ্বিতীয় বস্তুর যে তোমার ইয়াটা আছে, এনার্জি আছে, ওইটা তার কি করতে পারেনি, ভরবেগের কোনো ধরনের পরিবর্তন করতে পারেনি। অর্থাৎ প্রথম বস্তুটা হচ্ছে দ্বিতীয় বস্তুর চেয়ে কি মানে অনেক নগণ্য ছোট, আর তৃতীয় বস্তুটা হচ্ছে কি অনেক ভারী, অর্থাৎ তার কোনো ধরনের কি হবে না, ভরবেগের পরিবর্তন হবে না। এইরকম সাধারণত যেমন একটা দেয়ালের ক্ষেত্রে এইটা হইতে পারে, যে একটা দেয়াল যখন কি হয় তোমার স্থির থাকে, একটা বল যখন আঘাত করে তাহলে বলের আঘাতে দেয়ালের কি হয় না, কিছুই হয় না। অর্থাৎ দেয়ালের ভরবেগের কোনো ধরনের পরিবর্তন হয় না, ওই জিরোই থেকে যায়। ঠিক আছে, তো তো এখান থেকে এটা যদি আমরা জিরো হয় তাহলে আমরা বলতে পারি কি, তাহলে m1 m2 u2 সমান কি হবে m1 v1। কেন, কারণ ডিফারেন্সটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয় তার মানে দুইটাই কি সমান, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা v2 m2 v2। সেক্ষেত্রে আমরা এটা হবে কি v2 সমান u2 হবে, অর্থাৎ তার আদি বেগ এবং শেষ বেগটা কি হবে সেম থাকবে, আদি বেগ এবং শেষ বেগটা সেম থাকবে। তো তার মানে বস্তুটার কোনো ধরনের পরিবর্তন হবে না, স্থির যদি সে স্থির থাকে, সে যদি সংঘর্ষের আগে স্থির ছিল তাহলে স্থিরই থাকবে, আর যদি গতিশীল থাকে তাহলে সমবেগে সে কী হবে গতিশীলে থাকবে। তো এবং এটা হওয়ার পেছনে কারণ হবে যে বস্তুটা কি অত্যন্ত রিজিড এবং অত্যন্ত ভারী, যেটা আঘাত করছে তার তুলনায়। ঠিক আছে, তো এইরকম ক্ষেত্রেই আসলে ভরবেগের দ্বিতীয় বস্তুটার ভরবেগের কোনো পরিবর্তন হবে না, কিন্তু দ্বিতীয়টার ভরবেগের পরিবর্তন ঠিকই হবে। তাহলে মোট ভরবেগের পরিবর্তন জিরো হওয়ার জন্য এর যা যা হওয়া দরকার এখানেও কী হবে, তাহলে ওই জিরো এখানে বসা দাও, তাহলে এখানেও কী হবে
আমরা বুঝতে পারবো। তাহলে এরও বেগের কথা, তাহলে দ্বিতীয়টারও কি হবে না, দ্বিতীয়টারও ভরবেগের, দ্বিতীয়টার যা হওয়ার হবে, কিন্তু প্রথমটার কি হবে না, আসলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এবং ওইটা ওই জিরো রাখার জন্য প্রথমটার যা হবে তাই। আমরা এইরকম ওয়ালের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে প্রথমটার ভরবেগের কতখানি পরিবর্তন হবে। তাহলে প্রথমটার ভরবেগের পরিবর্তন দেখো, এটা আমরা আগে দেখাইছি, এর দ্বিগুণ ভরবেগের পরিবর্তন হবে। কত? তো এটা যদি কি ইউ বেগে কী করে, আঘাত করে, আর উল্টা একই বেগে যদি মানে যদি ইয়া হয়, এখন এটা নির্ভর করে প্রথম বস্তুর ইয়ার উপর। এটা যদি স্পঞ্জি হয় তাহলে স্থিতিস্থাপক ঘর্ষণ সংঘর্ষ হয়, তাহলে ঠিক উল্টা বেগে ফেরত যাবে। যদি এটা ভঙ্গুর হয় তাহলে ভেঙে ভেঙে এখানে পড়ে যাবে। তাহলে এটা বোঝা যাবে না আসলে দ্বিতীয় বস্তুটার কি, প্রথমটার কি হবে এটা আসলে বোঝা যাবে না। এটা প্রথম বস্তুর যে ক্যারেক্টারিস্টিক সেটার উপর নির্ভর করবে, ঠিক আছে। যদি এটা একদম ইয়া বস্তু হয়, এখান থেকে কোনো ধরনের শক্তি বা বল বা কোনোটাই যদি না কমে যায়, এইরকম যদি হয়, তাহলে এটা কী হবে, একই বেগে উল্টা দিকে ফিরে যাবে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ যেটা হইতে পারে, আমরা এইদিকে আদি বেগ ইউ হলে এইদিকে শেষ বেগ কী হবে, মাইনাস ইউ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, মাইনাস এম ইউ মাইনাস এম ইউ, এম ওয়ান ইউ মানে ইউ ওয়ান দুইটা সময়, এখানে যদি ওয়ান হয় এখানে ওয়ান হবে। তো যে বেগে আসবে সেই বেগেই কি, যদি সে ফিরে যায় তাহলে মাইনাস কি টু এম ওয়ান ইউ ওয়ান। সেক্ষেত্রে তার ভরবেগের পরিবর্তনটা এরকম হইতেও পারে, আবার নাও হইতে পারে। এটা নির্ভর করবে দুইটা বস্তুর তোমার ইয়ার উপর, তাদের বৈশিষ্ট্যগুলো কেমন, তাদের ফিজিক্যাল প্রপার্টিগুলো কেমন, সেটার উপর নির্ভর করে। বাট দ্বিতীয় বস্তু সম্পর্কে আমরা এই মন্তব্য করতেই পারি যে সেটা প্রথম বস্তুর তুলনায় অত্যন্ত ভারী, যেটা প্রথম বস্তুর যে বেগ আছে এই বেগের কারণে তার সে যে শক্তি অর্জন করছে, এই শক্তিতে বা সে যে পরিমাণ বলে আঘাত করবে সেই বলে দ্বিতীয় বস্তুটাকে নড়ানো কিনা পসিবল না। এটা অত্যন্ত রিজিড একটা বস্তু, এটা আমরা বলতে পারি। তো যাই হোক, তো এই ছিল এই অধ্যায়। আমরা এই অধ্যায়টি শেষ করলাম। এই অধ্যায়ের A to Z আমরা সব পড়লাম। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, এবং যেটা করবা, আমার যে লেটস ট্রাই এগেইন চ্যানেল আছে ওইটাতে তোমরা কি করবা, এটা দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। এরপর আমাদের চতুর্থ যেটা অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এটা নিয়েও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত শুভকামনা করে, এবং পরবর্তী যে ভিডিওগুলো, পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলোতেও তোমরা আশা করি দেখবা, সেই আশায় আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।